থাকার চিন্তা করেন। আদিল ইরার ছোট্ট ছোট্ট বলা প্রতিটা কথাকে বেশ গুরুত্ব দিয়েই বলল, তুমি থাকবে তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে? ইনশাআল্লাহ। আদিল কিছু মিনিট চুপ থেকেই বলল, তোমার স্বামীর পাপের খাতাটা বেশ ভারী। সেই পাপ দেখার পর তোমার না আবার ঘৃণা চলে আসে? ইরা বলল, কি সেই পাপ জানতে চাই আমি। সময়ের সাথে সাথে সব জেনে যাবে বউ। তুমি তো এখনো বাচ্চা মেয়ে, আর একটু বড় হয়ে নাও, তারপর না হয়। আদিলের বাক্য শেষ করার আগেই ইরা বলে উঠল, বড় হলে তারপর বাসর করবেন তাই তো? আদিল দাঁতে দাঁত পিষেই বলল, 18+ হয়ে গেছে, এর থেকে বড় বউ আমি ডিজার্ভ করি না। তুমি তো বললা তোমার একটা বাচ্চা লাগবে, তাই ভবিষ্যতে এমপি হওয়ার পূর্ব পরিকল্পনা করে তোমাকে স্বেচ্ছায় একটি বাচ্চা দান করব। আদিল শিকদার কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। ইরা কপাল কুঁচকে ফেলল, তাই দেখে আদিল অল্প হেসেই বলল, ইতিহাসে তুমিই প্রথম বউ যে কিনা বাসর করার আগেই বাচ্চার আবদার করছে। অতিরিক্ত খুশিতে আমি গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছি। ইরা আদিলের কথা শুনে ফিক করেই হেসে ফেলল। কিছুক্ষণ আগে অল্প ভালোবাসায় নিজের মনের কথাটা চট করে বলে দিল, আর এখন কিনা সেই কথা নিয়ে তাকে খোঁটা দেয়া হচ্ছে। আর কখনো বলবো না আপনাকে মনের কথা। ইরা রাগে ফুসফাস করে বিছানা থেকে উঠে যেতে চাইলে আদিল ইরার হাত টেনে রাতের সেই টাওয়ালটা হাতে দিয়েই বলল, আমার ইজ্জত হরণ করলা তুমি। আমি তোমার নামে উচ্চ আদালতে মামলা করব। শেষমেশ কিনা স্বামীর ইজ্জত। ছি, মুখে বলতে লজ্জা লাগছে। ইরা মেজাজ ঝাঁঝিয়েই বলে ওঠে, বেহারা লোক, বাজে লোক, ছি। রাতে কি কেউ টাওয়াল পরে শোয়ে? আমি বিচার দেব আপনার নামে। আদিল অল্প হেসে খুব সিরিয়াস হয়ে বলল, কি বিচার দিবা? আপনি রাতে ছে কথা বলতে ইচ্ছে করছে না আপনার সাথে। কালকে থেকে আপনি যদি আমার পাশে ঘুমান তাহলে আমি আপনাকে তুলে ফেলে দেব। আদিল সিরিয়াস হয়ে বলল, আমার ওজন কত জানো তুমি, এই মেয়ে? না, আর জানতে চাইও না। যদি আমি একা তুলে ফেলতে না পারি আপনাকে, তাহলে ডজন খানেক কামলা ভাড়া করে নিয়ে আসবো আপনাকে নিচে ফেলে দেওয়ার জন্য। আমি কি আর এমনি এমনি বলি? শালি তুমি বিশ্ব জাহান্নামী। ইরা মুখ বাঁকিয়ে নিচে চলে গেল। আশরাফ শিকদার নির্বাচন নিয়ে কথা বলছেন, সাথে আদি শিকদার নিজেদের পূর্ব পরিচিত মানুষদের সাথে আলাপ আলোচনায় বেশ ব্যস্ত। আজকে অহনা শিকদার অফিসে যাননি। অহনা শিকদার অফিসে যেতে চাইলে আশরাফ শিকদার কড়াভাবেই নিষেধ করেন। বাইরে বেশ রিস্ক, একা একা বাড়ির বাইরে যাওয়াটা কারোর জন্য সেফ নয়। রিফাত অফিসের ফাইল চেক করে নিয়ে এসেছে অহনা শিকদারের কাছে সিগনেচার করাবে বলে। রিফাত সমস্ত পেপার অহনা শিকদারের রুমে রেখে নিচে চলে আসছে। বাড়ির ভেতরে 10 থেকে 12 জন লোক বসে আছে। তাদের মধ্যে পুলিশের সংখ্যাই বেশি। আরো বেশ কিছু লোক আসবে কিছুক্ষণ পর। তখন আশরাফ শিকদার সবাইকে নিয়ে বাইরের বাগান বাড়ির ছোট্ট রুমটায় চলে যাবেন। রিফাত গিয়ে বসলো সোফায় আশরাফ শিকদারের পাশে। বাড়ির কিছু সার্ভেন্ট এসে সবাইকে চা নাস্তা দিয়ে গেল। আশরাফ শিকদার চা নাস্তা শেষ করে নিজের ছোট ভাই আদি শিকদারের সাথে সবাইকে বাগান বাড়িতে পাঠিয়ে দিলেন। তিনি সকালের মেডিসিন নেননি। অতিরিক্ত টেনশন এবং ছোটাছুটি লেগে আছে কিছুদিন যাবত। হয়তো নির্বাচন শেষ হয়ে গেলেই তারপর থেকে আর হিমশিম খেতে হবে না। হার্টের ব্যথাটা আজকাল একটু বেশি অনুভব করেন আশরাফ শিকদার। আশরাফ শিকদার এবং রিফাত মিলে নির্বাচন নিয়ে বেশ কিছু কথা বললেন। নির্বাচনের জন্য যত লোক প্রয়োজন নিয়ে নাও, পুলিশ কমিশনারদের লাইন লাগিয়ে দাও। তারপরেও আমি সুস্থ স্বাভাবিক নির্বাচন চাই, ঝামেলামুক্ত নির্বাচন। যাদেরকে দেখলে সন্দেহ হবে তাদেরকে নির্বাচন কেন্দ্রের আশেপাশে আসতে দিবে না, যথেষ্ট সতর্কতা অবলম্বন করবে। রিফাত বেশ স্বাভাবিকভাবেই বলল, অবশ্যই স্যার, আপনি একদম টেনশন করবেন না। আশরাফ শিকদারের ফোনে হঠাৎ ফোন আসায় তিনি কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। রিফাত বসে বসে চা খাচ্ছে। কলি একদম কলেজে যাওয়ার জন্য রেডি রেডি সেডি হয়ে নিচে চলে এসেছে। কলি এদিক সেদিক না তাকিয়ে বরং রিফাত যেখানে বসে আছে সেদিকে এগিয়ে গেল। রিফাত কলিকে প্রথমে খেয়াল না করলেও কলি যখন রিফাতের সামনে এসে দাঁড়িয়েছিল তখন দেখে অনেকটাই অবাক হয়। কলি রিফাতের উদ্দেশ্যেই বলে উঠল, চলুন আমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবেন। রিফাত হাত ঘড়িতে সময়টা একবার দেখে নিল, কেবল 8টা বেজে 20 মিনিট। এত আগে কিসের কলেজ? রিফাত সোজা কলির মুখের উপর বলে দেয়, সরি ম্যাম, এই চাকরিটা আমার নয়।
আর না, আমি আপনাদের বাড়ির ড্রাইভার। আপনি বাড়ির ড্রাইভারের সাথে কলেজে চলে যান। কলি কপাল কুঁচকে ডাকলো আশরাফ শিকদারকে। কলি প্রথম ডাকেই আশরাফ শিকদার কলির কাছে চলে আসলেন। কলি হঠাৎ আশরাফ শিকদারকে ডাকতে দেখে রিফাত থতমত হয়ে গেল। কলি আশরাফ শিকদারকেই বলল, আব্বু, তোমার বিয়েকে বলো আমাকে কলেজে দিয়ে আসতে। তোমাদের বাড়ির যে ড্রাইভার আমাকে কোনো বিপদ থেকে সেভ করতে পারবে না। ভাইয়া নির্বাচনের জন্য এখন আমাদের কত শত্রু তুমি বলো তো বলো আব্বু। এখন কি আমার ড্রাইভারের সাথে যাওয়া ঠিক হবে? কলি একদমে কথা শেষ করে বড় এক দীর্ঘশ্বাস টেনে নিল। আশরাফ শিকদার অবাক হয়ে মেয়ের বুদ্ধি দেখলেন। এত ছোট বয়সেও কত টেনশন। আশরাফ শিকদার অল্প হেসেই বললেন, কলিকে কলেজে নামিয়ে দিয়ে আসো রিফাত। রিফাত হ্যাঁ বলবে নাকি না বুঝতে পারছে না। তারপরও না বলার রাইট তো তার নেই। কলি মিটিমিটি করে হাসে, তাই দেখে রিফাত বেশ বিরক্ত বোধ করলো। কলির ছলানো বেলানো কথায় কিভাবে আশরাফ শিকদারের মতো স্ট্রং মানুষকে পেঁচিয়ে নিল। রিফাত আশরাফ শিকদারকে সম্মতি জানিয়েই বলল। জি স্যার, নিয়ে যাচ্ছি। বলেই রিফাত দূর পায়ে বেরিয়ে গেল বাড়ির ভেতর থেকে। কলিও রিফাতের পেছন পেছন হেঁটে চলে গেল। আশরাফ শিকদার কথা শেষ করে গিয়ে বসলেন টেবিলে। অহনা শিকদারের বানানো স্যুপ আশরাফ শিকদারের এর দিকে এগিয়ে দিয়ে বলেন। স্যুপটা খেয়ে নাও। আশরাফ শিকদার কপাল কুঁচকে ফেললেন। রেগুলার কি সব হেলদি খাবার দাও আমাকে, ছে বিরক্ত লাগে। আমি আর এই হেলদি স্যুপটা খাবো না, আমাকে বিরিয়ানি দাও। অহনা শিকদার গম্ভীর চোখে তাকিয়ে বলেন। মাথা ঠিক আছে তোমার? শরীরের কথা চিন্তা করে স্যুপটা খাও। আর সকাল সকাল কিসের বিরিয়ানি, হ্যাঁ? হ্যাঁ, আমাকে বিরিয়ানি দাও। আমার ঝাড়ুটা কোথায়? আশরাফ শিকদার চোখ নামিয়েই বলেন। আমি কখন বলছি আমি স্যুপ খাবো না? আমি তো খাবোই স্যুপ, 100 বার খাবো। তুমি স্যুপ বানিয়েছো বলে কথা, আমাকে খেতেই হবে। আশরাফ শিকদার ফের অহনা শিকদারের দিকে আঙুল তাক করেই বলেন। কথায় কথায় আমাদের মাঝে হুটহাট ঝাড়ুকে টেনে আনো কেন? তুমি জানো না আমাদের মাঝে 30% কাউকে আমি একদম অ্যালাউ করব না। ঝাড়ু আবার থার্ড পারসন হয় কিভাবে? ঝাড়ু কি মানুষ? চুপ করো রাগিনী। বিয়ের পর থেকে তুমি সাথে করেই 30% নিয়ে আসছো, সেজন্য তো কথা কথায় কথায় আমাকে ঝাড়ু দেখিয়ে দাও। মনে হয় বাপের বাড়ির ওয়ারিশ। অহনা শিকদার নিজের রাগ সংযত করে বললেন। বিয়ের পর সাথে ঝাড়ু নয়, আমার বাবা ডজন খানেক গরু মহিষ দিয়েছিল। এখন আমাকে সেগুলো সুদে আসলে ফেরত দাও। আশরাফ শিকদারের চোখে কালো ধোঁয়াশার মতো লাগলো সবকিছু। আগেও বেশ কয়েকবার খোঁটা দিয়েছিল, আজকে আবার। তাই আশরাফ শিকদার বিরক্ত টেনেই বললেন। তুমি ভুলে যেও না অহনা, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। ওইসব ডজন খানেক গরু মহিষ আমি তুড়ি মেরে নিয়ে আসতে পারি। অহনা শিকদার চেয়ার টেনে বেশ স্বাভাবিকভাবেই বলেন। ঠিক আছে, আমিও দেখি একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে হাতে তুড়ি মেরে ডজন খানেক গরু মহিষ আনে। সাথে সাথে আশরাফ শিকদার ফোনটা বের করে কাউকে কল দিবে তার আগেই অহনা শিকদার আশরাফ শিকদারের কাছ থেকে ফোনটা কেড়ে বিরক্তি টেনেই বললেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছিলেন তিনি হাতের তুড়ি মেরে ডজন খানেক গরু মহিষ উপস্থিত করবেন। তাহলে তার হাতে ফোন কেন? আশরাফ শিকদার গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করেই বলেন। আমার মাইন্ডে আঘাত করো না অহনা, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি আমার মাইন্ডে আঘাত করে কথা বলবেন না আশরাফ শিকদার। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়াইফ। মাইমুনা শিকদার প্রিয়াসের রুম থেকে বের হয়ে সোজা চলে আসেন খাওয়ার টেবিলে। তার কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা দেখা। অহনা শিকদার জিজ্ঞাসা করলেন। প্রিয়াসের কি অবস্থা? মাইমুনা শিকদার কিছু সময় চুপ থেকেই পরেই বলেন। আমার ছেলেকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করেন ভাইজান। আশরাফ শিকদার খুব স্বাভাবিকভাবেই বলেন। আগে আদিলের নির্বাচন শেষ হোক তারপর। এই মুহূর্তে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না।
আদিল, ইরা, আদিব সহ সবাই খাবার টেবিলে খেতে বসেছে। আজকে আপাতত তারা কেউ বাড়ির বাইরে বের হবে না। আপনি আমাকে ইগনোর করছেন কেন? কোনো উত্তর নেই, বরং কথাটিকে এড়িয়ে যাওয়া হচ্ছে, তাই ভেবে কলি চিৎকার করেই বলল। একটা প্রশ্ন মানুষকে মানুষ কয়বার করতে পারে? রিফাতের কোনো প্রতিক্রিয়া নেই। কলি বিরক্ত সহ আরো মেজাজ হারিয়ে জোরে চেঁচিয়ে উঠল। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? এবার যেন কথাটা ঢুকে পড়লো রিফাতের শান্ত মস্তিষ্কে। রিফাত গাড়ি চালানো বন্ধ করে তাকালো কলির দিকে। আশপাশটা কেমন যেন জনশূন্য মনে হচ্ছে। রিফাত শুষ্ক ঢোক গিলেই বলল। হ্যাঁ বলেন। কলি রিফাতের দিকে দৃষ্টি অনুপাত করে খুব স্বাভাবিক গলায় বলল। ডু ইউ লাভ মি? রিফাত এক উত্তরে খুব স্বাভাবিকভাবে জানিয়ে বলল। নো। কেন ভালোবাসেন না আমাকে? না। কলি রেগে গিয়ে রিফাতের শার্টের কলার ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল। আমি সত্যিই আপনাকে ভালোবাসি, ট্রাস্ট মি। আমি কখনো ছেড়ে যাব না আপনাকে। রিফাত কলির হাতটাকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেই বলল। কখনো দেখেছেন আপনি বড়লোক ফ্যামিলির মেয়ে হয়ে ছোট ফ্যামিলিতে সংসার করতে? এই ভেদাভেদ নিয়ে ভালোবাসা সম্ভব শুধু নাটক সিনেমাতেই। এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নেন, আবেগ বাদ দিয়ে বিবেকে ফিরে আসুন। কলি ভয়ঙ্কর ভাবে হেসেই বলল। ভালোবাসায় ছোট লোক বড় লোক ওইসব কিছু ম্যাটার করে না। আমি আপনাকে ভালোবাসি, ব্যাস। এখন আপনাকেও বাঁচতে হবে। জোর করছেন আমাকে? যদি বলি হ্যাঁ জোর করছি, তাহলেও কি ভালোবাসবেন না? ভালোবাসা জোর করে হয় না, পাগলামি করা বন্ধ করেন। আপনার বয়স কম, আবেগ থেকে বলছেন এসব কথা। আমি সত্যি আপনাকে ভালোবাসি, ট্রাস্ট মি। বড়লোকদের আবার বিশ্বাস? আশেপাশে সমস্ত নীরবতা ভেঙে কলির অশান্ত মনকে কোনোভাবে সামলাতে পারছে না। উন্মাদ বেসামাল হয়ে উঠছে বারবার। তার পাগলামোর প্রতিটি মুহূর্তকে রিফাত ইগনোর করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কলির পাগলামিটাও দ্বিগুণ বাড়িয়ে দিতে শুরু করলো। রিফাত বাধ্য হয়ে গাড়িতে থেকে বেরিয়ে যেতে চাইলে কলি রিফাতের হাত টেনে শক্তপোক্ত গলায় বলল। ভালোবাসি আপনাকে, প্লিজ বিশ্বাস করুন। রিফাত কলির হাতটাকে সরিয়ে দিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। সাথে সাথে কলি গালে হাত চেপে ঝরঝর করে কান্না করে দেয়। রিফাত রাগান্বিত গলায় হিসিয়ে বলল। ফাজলামো মনে হয় আমাকে? আমার শরীরে টাচ করার সাহস দিছে কে তোমাকে? হাউ ডেয়ার ইউ! রিফাত গাড়িতে সহজ জোরে এক লাথি মেরে কলির দিকে তাকিয়ে চোখ গরম করেই বলল। তোমাদের মতন বড়লোক মার্কা মানুষ আমি হাজার হাজার দেখছি। তোমরা বিশ্বাসের অযোগ্য। আমার পিছু নেওয়া বন্ধ করো। নেক্সট টাইম থেকে আমার সাথে কথা বলা তো দূরেই থাক না কেন, দেখাটা যেন না হয় তোমার আর আমার। মাইন্ড। কলি গালে হাত চেপে অনবরত কান্না করতে লাগলো। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার পিছু 1000 বার নেব। আপনি পারলে আমাকে ঠেকাইয়েন। যেই শরীরে টাচ করার জন্য আমাকে থাপ্পড় মারলেন, সেই শরীরটাই আমার কাছে সঁপে দিয়ে বলবেন, আমার সবটুকুই তোমার। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলে কলি গাড়ি থেকে নেমে চলে গেল। আশেপাশে তেমন গাড়ি চলাচল করছে না। নিরিবিলি পরিবেশ। কলি হাঁটা শুরু করলো। রিফাত ও কলির রাগের কারণটা বুঝতে পেরে সাথে সাথে গাড়ি থেকে নেমে গেল। কলি এত দ্রুত হাঁটছিল যে রিফাত কলিকে ধরতে পারছিল না। রিফাতের ডাককে কোন রকম পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সামনে এগোতেই একটা রিক্সা পেয়ে যায় কলি। সাথে সাথে এই রিক্সায় উঠে পড়ে। রিফাতকে বেশ দূর থেকে সবাই দেখলো, কোনোভাবে হেঁটে পৌঁছাতে পারলো না কলির কাছে। রিফাত রাগে দাঁতে দাঁত পিষে কিরমির করেই বলে উঠল। সেটার চাকরি করি, সবগুলোই ভালের রাগ দেখায়। সে জীবনটা পুরাই তেনা তেনা করে ফেললো এরা। বিকেলে ঠান্ডা পরিবেশের উষ্ণ আর্দ্র তাপমাত্রা প্রায় শীত ছুঁই ছুঁই। এরা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। ঠান্ডা মিষ্টি বাতাসে খোলা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে যাচ্ছে বারবার। লম্বা চুলগুলো মেচিয়ে যাচ্ছে বারবার মিষ্টি বাতাসে। তাই এরা হাত খোপা করে নিল। ছাদে বেশ অনেক রকমের ফুল গাছ আছে। এরা গাছ থেকে লাল টুকটুকে একটা গোলাপ ছিঁড়ে নাকের সামনে নিয়ে বারবার সুবাস নিতে থাকলো। গোলাপ ফুলটা তার বরাবরই পছন্দের লিস্টে থাকে। হাজার হাজার ফুল একত্রে থাকলেও এরা সবার প্রথমে গোলাপ ফুলটাকেই চুজ করবে। আজকে আশরাফ শিকদার এক কড়া নিষেধে আদিল সহ পরিবারের কেউ বাড়ি থেকে বের হয়নি।
আদিল ফোনে কিছুক্ষণ যাবৎ কারোর সাথে কথা বলছিল, সেই জন্য ইরা বেশ বিরক্ত হয়ে ছাদে চলে আসে। ছাদে চলে আসারও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। ইরা বারবার সুবাস নিচ্ছে ফুলের। আদিল টু কোয়ার্টার পার্টের সাথে কালো গেঞ্জি পরে ছাদে চলে আসে। ইরা উল্টো দিয়ে ঘুরে দাঁড়িয়ে থাকায় আদিলকে লক্ষ্য করেনি। ইরাকে এক মনে কিছু একটা চিন্তা করতে দেখে আদিল হাতের ফোনটা পকেটে গুজে এগিয়ে গেল ইরার দিকে। ইরার কোমর টেনে নিজের দিকে ঘোরাতেই ইরা ভয়ে থতমত হয়ে উঠল, বুকে একদলা থুথু দিয়ে বলল। ওহ, আপনি? আদিল কপাল কুঁচকে ফেলে। আমি নয়তো কে? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? ছাড়ুন, আমি কাউকে কেন, আপনাকেও আশা করিনি। এবার থেকে আশা করো। কতদিনই বা নিরাশায় থাকবে? তোমার পাশে স্বামী ছাড়া তোমাকে এদিম এদিম লাগে বউ। ইরা খিলখিল করে হেসে ফেলল আদিলের কথা শুনে। ইরার মিষ্টি হাসি দেখে আদিল মুহূর্তেই ফিদা হয়ে গেল। একটা মিষ্টি হাসি কতটা স্বচ্ছ হয় তাই ভেবে আদিলের হাতে ইরার কোমর তো অন্য হাতে ইরার হাতের ফুলটাকে নিয়ে ইরার কানে গুজে দিয়ে খোপা করা চুলগুলোকে ছেড়ে দিল। ইরার দিকে তাকিয়ে এক স্বচ্ছ মিষ্টি হাসি হেসেই বলল। সদ্য যেন আসমানের চাঁদকে দেখছি। তোমার সৌন্দর্যে আমি প্রতি মুহূর্তেই দিশেহারা হয়ে উঠিব। প্রতি মুহূর্তেই তোমার সৌন্দর্য খুব করে আমাকে টানে। তোমার রূপের আগুনে আমি ঝলসে যাচ্ছি বউ। ইরা লজ্জাহীন গলায় ঠাস করেই বলে দিল। আমাকে আলু পাম দেয়া বন্ধ করেন হবু এমপি সাহেব। আদিল ভ্রু নাচিয়ে মজা নিয়ে বলল। যদি দিতেই হয় পাম, তবে দিব কেন আলু পাম? একদম পাম্পার পাম দেব। ইরা কপাল কুঁচকেই বলল। বেহায়ালো বাজে একটা, চুপ করুন। আদিল নিজের ঠোঁটে আঙুল চেপে বলল। তুমি বললা তাই কয়েক সেকেন্ডের জন্য আমি চুপ করলাম। আদিল ঠিক 2 সেকেন্ড চুপ থেকে তারপর ইরার কোমর ছেড়ে হাত টেনেই বলল। চলো কোথায় যাব? ঘুরতে। ইরা এগিয়ে আসলো আদিলের সামনে, আদিলের হাতটাকে ওপরে তুলে আদিলের চোখের সামনে ধরেই বলল। সময় কত এখন? আদিল খুব স্বাভাবিক ভাবেই বলল। 5:21। আধ ঘন্টা পর মাগরিবের আজান পড়বে। এখন আমি কোথাও ঘুরতে যাব না, আপনিই যান। আদিল কিছুটা বিরক্ত নিয়ে বলল। এত ভয় কিসের? স্বামী সঙ্গেই তো যাচ্ছ। আব্বু বলেছে আজকে কোথাও যাওয়া আমাদের জন্য সেফ নয়, তাই আমি কোথাও যাব না, আপনি যান। আই রিপিট, এক কথা বারবার বলতে ভালো লাগে না। চলো আমার সাথে। বলেই আদিল ইরার হাত ধরে টেনে নিয়ে রুমের ভেতরে চলে গেল। ইরা অবাক হয়ে দেখলো আদিলকে, বারবার মুগ্ধ হয়ে যাচ্ছে আদিলের ছোট ছোট পাগলামি দেখে। আদিল রুমের ভেতরে গিয়ে ইরার হাতটা ছেড়ে দিয়ে কাবার্ড হতে ইরার জন্য বরাদ্দকৃত কিছু জামা এনে ইরার হাতে দিয়েই বলল। অনলি 5 মিনিটস। ইরা তো না চাইতেই আদিলের দেয়া জামাটা হাতে নিল। তারপর জামাটা পরার জন্য ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই আদিল পেছন থেকে ডেকে বলে। এইখানে চেঞ্জ করবো। আই প্রমিস আমি দেখবো না। ইরা কপাল কুঁচকে ফেললো, রাগে কটমট করে আদিলের দিকে তাকাতেই বলে উঠল। শেয়ালের কাছে মুরগি বাগি দেয়া আর আপনার সামনে আমার এখানে চেঞ্জ করা সেই একই কথা। হে ইউ, তুমি কি আমাকে কোনোভাবে ইনসাল্ট করে শেয়াল বললা? শেয়ালকে তো শেয়ালই বলবো, তাই না? আদিল রাগে কটমটিয়ে ইরার দিকে এগোতে লাগলে আদিলের হাঁটার গতি বেগ বুঝতে পেরে ইরা টুস করে ওয়াশরুমের ভেতর চলে গেল চেঞ্জ করবে বলে। আদিল দরজার বাইরে দাঁড়িয়ে রেগে হকচকিয়ে বলে উঠল। বিতনির বাচ্চা, শুধু একবার বের হও। ইরা ঠোঁট কামড়ে খিলখিল করে বেশ অনেকখানি হেসে বলল। সরি এমপি সাহেব, আর আপনাকে শেয়াল বলবো না, দরকার পড়লে কুত্তা বলবো। এবার তো একটু যান। আদিল হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না, তবে কপাল কুঁচকে ফেললো এবং কাবার হতে নিজের জামা কাপড় বের করে নিয়ে আসলো। বাইরে বেশ ঠান্ডা, দুপুরের দিকে রোদটা বেশ থাকলেও সন্ধ্যার পর থেকে অনেকটাই বেড়ে যায়, তাই আদিল কালো লেদারের জ্যাকেট পরে দিল। এতক্ষণে ইরাও রেডি হয়ে নিয়েছে। আদিলের দেওয়া প্যান্ট, কালো গেঞ্জি এবং লং ওভার সাইজের পুটি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইরা। আদিল রেডি হয়ে নিয়েছে এতক্ষণে। সে কি মেয়ে মানুষ যে তার রেডি হতে ঘন্টাখানেক লাগবে? শুধু বাকি আছে ঘড়িটা পড়তে, তাই ঘড়িটা হাতে পড়ছিল। কিন্তু ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে পেছন ফিরে তাকাতে অবাকের শীর্ষে উঠে যায় আদিল। ইরাকে একদম বিদেশিদের মতন লাগছে। আদিল যেন চোখের পলক ফেলতে দ্বিধাবোধ করছে।
ইরা কোনো রকম আদিলকে পাত্তা না দিয়ে বড় আয়নার সামনে গিয়ে মাথা আছড়ে চুলগুলোকে উঁচু করে বেঁধে নিল। চোখে একটা সানগ্লাস আর হাতে ঘড়ি পরে নিয়ে এগিয়ে গেল আদিলের দিকে এবং খুব সিরিয়াস গলায় বলল, কেমন লাগছে আমায়? আদিল হাত ঘড়িটা পরে শার্টে সানগ্লাস ঝুলে সিরিয়াস হয়ে বলল, একদম এমপির বউ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।